আসসালামু আলাইকুম। একনল হেলথ প্রেজেন্টস ক্লিন গেম অ্যানালাইসিসে সকলকে আমন্ত্রণ। যারা ভাবছেন এই গেমটা স্পেন খুব ইজিলি পর্তুগালের সঙ্গে জিতে যাবে, তারা একটু ভুলই ভাবছেন। আরেকটা বিষয় বলে দিই, স্পেনের যে প্লেয়িং প্যাটার্ন, সেই প্লেয়িং প্যাটার্ন অনুযায়ী যদি রবার্টো মার্টিনেজ রোনালদোকে ঠিকমতো ব্যবহার করতে পারেন, রোনালদোর গোল দেওয়ার পসিবিলিটিও বাড়বে এবং সেই সঙ্গে পর্তুগালের জেতার পসিবিলিটিও বাড়বে। বিশেষ করে স্পেনের প্লেয়িং নেচারের কথা বিবেচনা করেই তেমনটা বলছি। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। A product of Remark. প্রথমত স্পেনের জন্য সবচাইতে বড় দুঃসংবাদ বা ধাক্কার জায়গাটা হচ্ছে নিকো উইলিয়ামস এই ম্যাচটা খেলতে পারছেন না, তাদের লেফট উইং পজিশনের প্লেয়ার। এবং নিকো উইলিয়ামসের পেস আছে, তিনি চান্স ক্রিয়েট করতে পারেন, ডিফেন্সিং লাইনটাকে অনেক বেশি মাত্রায় ওয়াইড করে ফেলতে পারেন। সো এই জায়গাটাতে আলটিমেটলি একটা তো বড় ধরনের সমস্যায় স্পেন পড়তে পারে। আমরা জানি যে অ্যালেক্স বিনা তার জায়গায় খেলবেন, বাট অ্যালেক্স বিনা কিন্তু আরেকটু বেশি সেন্টার কেন্দ্রিক প্লেয়ার। সো সেই জায়গাটাতে তাকে ডিফেন্ড করার সময় কিন্তু সিবি বা সেন্টার ব্যাকদের একটা সাপোর্ট কিন্তু ওই জায়গাটা পেয়ে যাবে, যেটা নিকো উইলিয়ামসের যে একটা ডাইনামিক প্লেয়ার জায়গা আছে, এইটা স্পেন অনেক বেশি মাত্রায় মিস করবে। কেন নিকো উইলিয়ামসের আসলে থাকাটা জরুরি স্পেনের জন্য? আমরা যদি স্পেনের প্লেয়িং প্যাটার্নটা লক্ষ্য করে দেখি, তারা পেনাল্টি এরিয়ার কাছাকাছি অঞ্চলে যে কাজটা করে, তারা অনেক ওয়াইড ওভারলোড করে, বক্সে ক্রস করে, খুব বেশি নাম্বার অফ প্লেয়ার্স বক্সের সঙ্গে অ্যাটাচড অবস্থায় থাকে এবং তাদের ক্রিয়েটিভ কম্বো আছে। আমরা জানি এক পাশে লামিন ইয়ামাল আছেন, আরেক পাশে নিকো উইলিয়ামস। লামিন ইয়ামালের জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে একটা বড় ব্যাটেল হতে যাচ্ছে নুনো মেন্ডেসের সঙ্গে, এবং ডেফিনেটলি দ্যাটস নট গোয়িং টু বি দ্যাট মাচ ইজি ফর লামিন ইয়ামাল এই ম্যাচের জন্য, অন্তত যেখানে নুনো মেন্ডেস আছেন। তবে এই বিশ্বকাপের পার্সপেক্টিভে চিন্তা করলে ডেফিনেটলি লামিন ইয়ামাল কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট উইঙ্গার্স, যেটা আমরা দেখতে পেয়েছি। সো স্পেনের যে প্লেয়িং প্যাটার্নটা, এই প্লেয়িং প্যাটার্নে নিকো উইলিয়ামসের থাকাটা খুব ইম্পর্টেন্ট ছিল। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে নিকো উইলিয়ামস কিন্তু ডিফেন্সিভ ট্রানজিশনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে তাদের বাম সাইডের জায়গা দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু ডিফেন্সিভ ট্রানজিশনে নিকো উইলিয়ামসই অনবদ্য ভূমিকা রেখেছেন, যে জায়গাটা স্পেন মিস করবে। এবারে কেন পর্তুগাল রোনালদোর কাছ থেকে বেটার সার্ভিসটা এই ম্যাচে পেতে পারে, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, স্পেন কিন্তু অনেক বেশি মাত্রায় হাই প্রেসিং ফুটবল খেলে। তারা অনেক বেশি মাত্রায় হাই প্রেসিং ফুটবল খেলার জন্য আলটিমেটলি আপনি যদি চিন্তা করে দেখেন যে পেছনে, অর্থাৎ পেছনের লাইনে কেমন অবস্থায় থাকে, সবসময় একটা কমন প্যাটার্নে থাকে, এবং সেই কমন প্যাটার্নটা হচ্ছে একটা ডিফেন্ডার থাকে, একটা ম্যান টু ম্যান মার্কার থাকে, আর একটা কাভার থাকে পেছনের দিকে। রোনালদোর ব্যাপারে আমরা জানি, রোনালদোর আপনি আর যাই কিছু বলেন, হি ইজ স্টিল আ পটেনশিয়াল রানার। তিনি খুব ভালো পটেনশিয়াল রান নিতে পারেন। সো স্পেনের পেছনের ওই জায়গাটায় একটা কিন্তু ভ্যাকুয়াম স্পেস থাকে, যদিও একটা ম্যান টু ম্যান মার্কার থাকে, একটা ডিফেন্ডার থাকে, একটা +1 সিনারিও থাকে, আর একটা কাভার থাকে। তারপরও আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে কাউন্টার অ্যাটাকে বা ট্রানজিশনাল প্লেতে যদি ভার্টিক্যাল বল আসে, আপনি আগের দিন দেখবেন যে একটা কিন্তু লং বল বাড়ানো হয়েছিল এবং রোনালদো তার স্পিডের জায়গাটা খুব ভালো মতো দেখিয়েছেন। সেই স্পিডের জায়গা থেকে একটা গোলও কিন্তু রোনালদো আদায় করেছিলেন, যেটা পরবর্তী সময় অফসাইডে বাতিল হয়েছিল। এছাড়াও আমরা যদি তার আগের ম্যাচটা চিন্তা করি, যেখানে রোনালদো গোল দিয়েছিলেন, আপনি খেয়াল করবেন ওই ভার্টিক্যাল প্লের ওই জায়গাটাতে রোনালদো কিন্তু ব্রুনোকে দেখাচ্ছিলেন কোন দিকে পাস দিতে হবে। সো রানের জায়গায় যদি আমি চিন্তা করি, রোনালদো স্টিল আ ভেরি পটেনশিয়াল রানার। সো এই জায়গাটাই পর্তুগালকে সবচাইতে বেশি ব্যবহার করতে হবে, যে রোনালদোর এই রান নেয়ার জায়গাটা। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। A product of Remark. বিশেষ করে যেহেতু স্পেন অনেক বেশি মাত্রা হাই প্রেসিং ফুটবল খেলে, আমার মনে হয় রবার্তো মার্টিনেজ আজকে এই জায়গাটা লক্ষ্য রাখতেও পারেন। তবে পর্তুগালের খেলার ধরনটা আসলে একটু ফ্রাস্ট্রেটিং ধরন। কারণটা হচ্ছে তারা অনেক বেশি মাত্রায় পজিশনাল খেলা খেলে। আমি যদি পর্তুগালের ডিফেন্সিভ সেট আপ নিয়ে একটু কথা বলি, তাহলে ডিফেন্সিভ সেট আপটা নিয়ে দেখলে একটা বিষয় খেয়াল করে দেখবেন, সেখানে রোনালদো প্রেস করে না, দ্যাট ইজ মানে এটা একদম চিরন্তন সত্য কথা। রোনালদো প্রেস করেন না, শুধুমাত্র একটা ম্যাচে রোনালদোকে আমরা আসলে ওইভাবে প্রেস করতে দেখেছি। তবে রোনালদো প্রেস না করলেও পর্তুগালের বাকি প্লেয়াররা কিন্তু হাফ প্রেস করে। আর 3 নাম্বার ব্যাপারটা হচ্ছে হিউজ গ্যাপ থাকে পর্তুগালের ওই জায়গাটা। আপনি যদি ডিফেন্সিভ লাইনে যারা দাঁড়িয়ে আছেন, তাদের মধ্যেও যেরকম হিউজ গ্যাপ থাকে, আবার ডিফেন্স থেকে মিডফিল্ডের ওই জায়গাটা তো হিউজ গ্যাপ থাকে। সো এটার সুযোগ কিন্তু স্পেনের মতো টিম আসলে নিয়ে ফেলবে। আর পর্তুগাল যে স্টাইলে পজিশনাল ফুটবলটা খেলে, অনেকটা ইউ শেপের পাসিং করে এবং খুব স্লো বিল্ড আপ করে। তারা ম্যাক্সিমাম অ্যাটাক করার চেষ্টা করে তাদের উইং দিয়ে। আমরা যেমনটা দেখেছি এর আগের দিন ক্রোয়েশিয়ার সঙ্গে, তারা উইং দিয়ে খেলার চেষ্টা করে এবং তারা খুব স্লো বিল্ড আপের কাজটা করে। স্পেনের সাথে এই স্লো বিল্ড আপ করলে আসলে কাজ হবে না। স্পেনের সঙ্গে সত্যি কথা বলতে
ভার্টিক্যাল প্লেটা অনেক গুরুত্বপূর্ণ এবং ট্রানজিশনে ওই যেটা বলছিলাম যে ডিফেন্সের ওপর দিয়ে বল উড়িয়ে মারা কিংবা ডিফেন্সকে ভেদ করে বল দিয়ে যাওয়া, রোনালদোর কাছে থ্রু বল বাড়ানো, এই জায়গাগুলো অনেক ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে। কারণ স্পেনের সাথে আপনি যদি চিন্তা করেন পর্তুগাল এর আগের দিন আমি যদি আপনাদের একটা সিকোয়েন্স দেখাই, যে সিকোয়েন্সটাতে মানে একটা জায়গা থেকে খেলা শুরু হলো, পর্তুগালের লক্ষ্যটাই থাকে সেখান থেকে সেন্টারে নিয়ে আসা, মানে লেফট থেকে রাইটে নিয়ে যাওয়া, আবার রাইট থেকে লেফটে নিয়ে যাওয়া, আপনি পুরোপুরি বোর হয়ে যাবেন। মানে খুব স্লো বিল্ড আপ, তাদের কোনো আর্জেন্সির জায়গা নেই, লেফট থেকে রাইটে নিচ্ছে, রাইট থেকে লেফটে নিচ্ছে। আবার দেখবেন যে রাফাও লিয়াও তিনি একটা জায়গায় ড্রিবল করে যখন পারছেন না, আবার ব্যাক পাস দিয়ে মাঝখানে নিয়ে যাচ্ছেন, আবার সেখান থেকে রাইটে আনছেন, আবার রাইট থেকে লেফটে আনছে। মোটামুটি পর্তুগালের খেলাটা কিন্তু এইরকমই হয়। আবারও বলি, স্পেনের সঙ্গে এই খেলা খেললে আসলে পর্তুগাল পারবে না, যতটা বেশি স্পেনের সঙ্গে পর্তুগাল ভার্টিক্যাল প্লে করলে পারবে, বা ভার্টিক্যাল প্লেতে রোনাল্ডোর কাছ থেকে পটেনশিয়ালিটিটা যদি তারা আদায় করতে চায় তাহলে সেটা হয়তো বা তারা পারবে। হ্যাঁ, এর আগের দিন আমরা গনসালো রামোসের একটা গোল দেখেছিলাম, একটা ক্রসের মাধ্যমে একটা গোল হয়েছিল, ডেফিনেটলি দ্যাট ইজ আ থিং, কিন্তু এটা সত্যি কথা বলতে খুব বেশি কনভিনসিং না। এর আগেও রোনাল্ডোও কিন্তু একটা কাটব্যাক থেকে গোল দিয়েছিলেন, সেটাও আমরা দেখতে পেয়েছিলাম, সেটাও আসলে খুব বেশি কনভিনসিং না। পর্তুগাল এইভাবেই গোল করার চেষ্টা করে বা এইভাবেই খেলার চেষ্টা করে, কিন্তু রোনাল্ডোর কাছ থেকে আপনি যদি আসলে পটেনশিয়াল আউটপুটটা পেতে চান, তিনি এখন যে নেচারের খেলা খেলেন, এখানে ভার্টিক্যাল প্লেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং আমি জানি না যে ব্রুনো ফার্নান্দেজের কাছ থেকে ওই সার্ভিসের জায়গাটা কতটুকু পাবে পর্তুগাল, সেটাই আসলে পাওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। এবং আপনি পটেনশিয়ালি যদি সেখানে চিন্তা করেন যে বার্নার্ডো সিলভা, হ্যাঁ ডেফিনেটলি রাইট সাইডে সরে তিনি খেলছেন, বাট দেয়ার শুড বি আ কম্বিনেশন বিটুইন বার্নার্ডো সিলভা অ্যান্ড ব্রুনো ফার্নান্দেজ, এবং এটা ভার্টিক্যাল প্লের জন্য রোনাল্ডোকে আমার কাছে মনে হয় যে সেই জায়গাটাতে কমপ্লিমেন্ট করার জন্য। যদি ব্যাপারটা এরকম হতো, পর্তুগাল এইভাবে খেলবে না আমি জানি, কিন্তু যদি ব্যাপারটা এরকম হতো যে রোনাল্ডো এবং সেই সঙ্গে গনজালো রামোস একসঙ্গে খেলছেন, তাইলে হয়তো বা রোনাল্ডো কিছু সুযোগ পেতেন বা রোনাল্ডোর জন্য কিছু স্পেস ওপেন থাকতো, যেখানে হয়তো বা রোনাল্ডোর উপর এককভাবে লোড পড়তো না। বক্সের ভেতর দেখা যায় রোনাল্ডোর সঙ্গে 2 বা 3 জন থাকেন। এখন ওই জায়গাটা যদি গনজালো রামোস থাকতেন তার সঙ্গে, বা তারা যদি ওই 2 স্ট্রাইকার ফরম্যাটে খেলতো, 2 নাম্বার 9 ফরম্যাটে খেলতো, তাইলে হয়তো বা রোনাল্ডোর জন্য একটা স্পেস ওপেন হতে পারতো, যেটা আমরা সত্যি কথা বলতে এর আগে রিয়াল মাদ্রিদে যখন রোনাল্ডোর কাছ থেকে আনচেলত্তি একদম পারফেক্ট জিনিসটা বের করে নিয়ে এসেছিলেন, তখন কিন্তু এই বিষয়টা আমরা দেখেছিলাম। বাট আমার মনে হয় না যে রবার্টো মার্টিনেজ এইদিকে যাবে, সে হয়তো বা ওই উইং ধরেই খেলার চেষ্টা করবে। তবে ট্রানজিশনাল প্লেতে যেটা আসলে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওই ডিফেন্স চিরে রোনাল্ডোর কাছে বলটা দেওয়া, কারণ রোনাল্ডো স্টিল আ ভেরি গুড পটেনশিয়াল রানার। রোনাল্ডোর এই দৌড়ের জায়গাটাই যদি পর্তুগাল ক্যাশ করতে চায়, তাইলেই পর্তুগাল গোল পাবে, আদারওয়াইজ পর্তুগালের জন্য স্পেনের এগেনস্টে কিন্তু আসলে গোল পাওয়াটা ডিফিকাল্ট। স্পেনের খেলার ধরন যেরকম হাই প্রেসিং, আমি আপনাদেরকে আবারও কিন্তু ওই ওপর থেকে ফুটেজটা দেখিয়েছি, যেখানে আসলে তারা 3 জনকে মোটামুটি রাখে, একটা +1 সিচুয়েশন রাখে, একজন কাভার ডিফেন্ডার থাকে, আরেকজন ম্যান টু ম্যান মার্কিং করা থাকে, আরেকজন যেটা থাকে হচ্ছে +1 সিনারিওতে। রোনাল্ডোর রান নেয়ার এবিলিটি আছে, সেটা আমরা জানি। ইফ হি ইজ ভেরি মাচ ওয়েল কমপ্লিমেন্টেড বাই ব্রুনো ফার্নান্দেজ, আমার কাছে মনে হয় যে সেখান থেকে রোনাল্ডোর জন্য গোল বের করাটা আসলে কঠিন কিছু হওয়ার কথা না। যারা ভাবছেন এই ম্যাচটা স্পেন খুব সহজে জিতে নেবে, আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় পর্তুগাল জিততে চাইলে, আবারও আমি বলবো, পর্তুগাল জিততে চাইলে অন্তত এই ম্যাচে রোনাল্ডোর কাছ থেকে বেস্ট আউটপুটটা পেতে হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।